হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাজু আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে প্রথম আলো ঈদ সংখ্যা 2025-এ কী কী গল্প, উপন্যাস বা প্রবন্ধ রয়েছে। তো এইটা হচ্ছে প্রথম আলো ঈদ সংখ্যা 2025। এটার এবারের দাম রাখা হয়েছে 250 টাকা, যেটা গতবারের চাইতে বেশি, এবং এটি হচ্ছে টোটাল 504 পৃষ্ঠার একটি সংকলন। তো এই সংকলনটিতে কি কি রয়েছে সেটা হচ্ছে এখন আমরা দেখব। তো এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা হয়তো ভাবছেন যে প্রথম আলো ঈদ সংখ্যার ওপরে এই বিজ্ঞাপনের দৃশ্যটা কেন। আসলে এটা ফ্রন্ট পেজ বা মেইন পেজ না, এটার ফ্রন্ট পেজ হচ্ছে এটা আমি আসলে কেটে রেখেছি। মানে এটা কেটে না রেখে বা না কেটে পড়লে আমার কাছে একটু ঝামেলা লাগে। এটা হচ্ছে এইভাবে যুক্ত থাকে সবসময়। তো এটা কেটে আমি এটা পড়া শেষ করে তারপর আবার এটা এখানে এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিই, তাহলে আসলে এটা পড়তে সুবিধা হয়। আর এটা সবসময় হচ্ছে এরকম একটা কাভারের মধ্যে দেওয়া থাকে। বাংলাদেশে প্রকাশিত অন্যান্য ঈদ সংখ্যাগুলোর কোনোটাতে আমি এরকম কাভার দিতে দেখি নাই, কিন্তু প্রথম আলো প্রতি বছরই এরকম একটা কাভার দিয়ে বক্সের মধ্যে হচ্ছে এই ঈদ সংখ্যাটাকে দিয়ে দেয়। তো এই দুটাকে আপাতত সরিয়ে রাখি। প্রথমে হচ্ছে আমরা সংকলনটির সূচিপত্র দেখব, সূচিপত্রে কি কি রয়েছে। আচ্ছা, প্রথমে হচ্ছে এখানে যারা সম্পাদনা করেছেন, যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন ঈদ সংখ্যার, তাদের একটা পরিচিতি দেওয়া আছে এবং প্রথম আলোর ঠিকানা দেওয়া আছে। এরপরে হচ্ছে সম্পাদকীয় লেখা হয়েছে, সাজ্জাদ শরীফ নামের হচ্ছে একজন ব্যক্তি এটার সম্পাদনা করেছেন, সেটা লেখা রয়েছে। এবং এরপরে হচ্ছে সূচিপত্র, এবং সূচিপত্রের প্রথমে মুক্তিযুদ্ধ, তারপরে জুলাই গণ আন্দোলনের একটি প্রবন্ধ রয়েছে। এরপরে রয়েছে উপন্যাসের লিস্ট, এবং তারপরে গল্পের লিস্ট, তারপরে হচ্ছে এখানে আবারও বিভিন্ন ধরনের প্রবন্ধ, শিল্পকলা, অভিযাত্রা, ভ্রমণ, রোমাঞ্চ, উদ্ভাবক, জাতীয়তাবাদ ইত্যাদিতে নানান ধরনের যে সমস্ত কন্টেন্ট রয়েছে সেগুলোর সংক্ষিপ্ত পরিচিতি এবং সূচিপত্র দেওয়া রয়েছে। তো প্রথমেই আমরা দেখব যে এই সংকলনটিতে কি কি উপন্যাস রয়েছে। প্রথমে বলে রাখি যে এই সংকলনটিতে সর্বমোট 7টি উপন্যাস এবং 8টি গল্প রয়েছে। তো প্রথম যে উপন্যাস সেটি হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি, লিখেছেন হচ্ছে হাসনাত আব্দুল হাই। এটা হচ্ছে এই সংকলনটির প্রথম উপন্যাস। তো উপন্যাসটা কতটুকু আমরা দেখে নিই। মাত্র 12 পৃষ্ঠা বা মাত্র 12 পাতা বা 25 পৃষ্ঠার একটি উপন্যাস। এটা হচ্ছে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি, হাসনাত আব্দুল হাইয়ের। তো প্রথম আলো ঈদ সংখ্যায় যে ধরনের উপন্যাসগুলো দেওয়া থাকে, এটাকে আমার কাছে একটু ছোটোই মনে হচ্ছে উপন্যাসটাকে। তো দেখা যাক, পড়ার পরে আসলে বুঝতে পারবো যে ছোট হলেও এটার কোয়ালিটি আসলে কীরকম। নেক্সট যে উপন্যাস সেটা হচ্ছে নৈশব্দের প্রাচীন ইতিহাস। নৈশব্দের প্রাচীন ইতিহাস লিখেছেন শিবব্রত বর্মন, এবং এটা হচ্ছে মাত্র 10 পাতার একটি উপন্যাস, এবং এটিও খুব ছোট একটি উপন্যাস বলে আমার কাছে মনে হচ্ছে। তৃতীয় যে উপন্যাস সেটি হচ্ছে আশ্চর্য মায়া, লিখেছেন আনিসুল হক, এবং এটাও খুব বেশি বড় উপন্যাস বলে আমার কাছে মনে হচ্ছে না। আসলে ঈদ সংখ্যাগুলোতে খুব বেশি বড় উপন্যাস ছাপানো হয় না। তো এই হচ্ছে আশ্চর্য মায়া, লেখক আনিসুল হক। এটা হচ্ছে তৃতীয় উপন্যাস। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যাব চতুর্থ উপন্যাসে। চতুর্থ উপন্যাস হচ্ছে লাবণ্যর মুখ, মাসুদ আহমদ। মাসুদ আহমদের এটা মেবি জীবনানন্দ দাশকে নিয়ে লেখা একটি উপন্যাস, কারণ এখানে জীবনানন্দ দাশের একটা ছবি দেখা যাচ্ছে, একটা মা এবং তার মেয়ে। তো এই হচ্ছে চতুর্থ উপন্যাস। মাসুদ আহমদ দেশ পত্রিকাতেও জীবনানন্দ দাশকে নিয়ে একটি উপন্যাস লিখেছেন, দীর্ঘ উপন্যাস, যেটা হচ্ছে কাঞ্চন ফুলের কবি নামে। তো এটা হচ্ছে আরও একটি উপন্যাস। তো নেক্সট যে উপন্যাস সেটি হচ্ছে পুকারুর লাঠি, এবং এটা মেবি হচ্ছে যারা বাংলাদেশের এক ধরনের সম্প্রদায়ের লোক রয়েছেন যারা শূকর লালন পালন করেন এবং সেটাই তাদের জীবিকা, মেবি তাদের নিয়ে লেখা কোনো উপন্যাস হতে পারে। এবং এটা লিখেছেন হচ্ছে নিয়াজ মেহেদি।
আওলাদ মিয়ার ভাতের হোটেল যে বই রয়েছে গল্পের, বাতিঘর থেকে প্রকাশিত, সেই নিয়াজ মেহেদি, এবং কলকাতা থেকেও তার বই প্রকাশিত হয়েছে। তো এটা পড়ার পর আসলে বুঝতে পারবো যে এটা আসলে কীরকম। তো এই হচ্ছে পুকারুল লাঠি, লিখেছেন নিয়াজ মেহেদি। এর পরের যে উপন্যাস সেটি হচ্ছে অন্য কারো খোয়ার, সুহান রিজওয়ান। সুহান রিজওয়ান বেশ ভালো এবং বর্তমানে বেশ ফেমাস একজন রাইটার। অন্য কারো খোয়ার, এটা মেবি আখতারুজ্জামান ইলিয়াস বা ওইরকম কোন একটা প্রসঙ্গ বা সাবজেক্ট নিয়ে হচ্ছে উপন্যাসটা লেখা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের 6ষ্ঠ নাম্বার বা 6 নাম্বার উপন্যাস, অন্য কারো খোয়ার। এবং এই উপন্যাসগুলো কিন্তু কোনোটাই খুব বেশি বড় না। এর পরের যে উপন্যাস বা সর্বশেষ যে উপন্যাস সেটা হচ্ছে বিনাশ। বিনাশ লিখেছেন হচ্ছে রওশন আরা মুক্তা, এবং রওশন আরা মুক্তা মেবি নতুন কোনো লেখিকা বা নতুন কোনো লেখক হতে পারেন। তার নাম আমি এর আগে তেমন আমার জানা নাই, আমার ভুল হতে পারে, আমার না জানা থাকতে পারে। তো এই হচ্ছে, এটা একটু বড় উপন্যাস বলে আমার কাছে মনে হচ্ছে, রওশন আরা মুক্তা, বিনাশ। আচ্ছা, তো এই হচ্ছে 7টি উপন্যাস। এরপরে রয়েছে গল্প। তো উপন্যাসগুলোকে আমি এরকম বুকমার্ক করে রেখেছিলাম, এরপরে হচ্ছে গল্পগুলোকেও আমি বুকমার্ক করে রেখেছি। তো প্রথম যে গল্প রয়েছে এই সংকলনে সেটি হচ্ছে প্রত্নতত্ত্ব, লিখেছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, এবং এটা বেশ ভালো মানের একটি গল্প বলেই আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এরপর নেক্সট বা 2 নাম্বার যে গল্প সেটি হচ্ছে সম্পর্কের সংস্কার, লিখেছেন মোহিত কামাল। মোহিত কামাল কিন্তু খুবই মানে ফেমাস লেখক বলা যেতে পারে, তার অসংখ্য বই প্রকাশিত হয়েছে, এবং উনি একটু রিয়ালিস্টিক ধরনের গল্প লেখেন, মানে বাস্তব বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা নিয়ে উনি লিখে থাকেন। তো এই হচ্ছে দ্বিতীয় গল্প, সেটা হচ্ছে সম্পর্কের সংস্কার, লিখেছেন মোহিত কামাল। এরপরে তৃতীয় যে গল্প সেটি হচ্ছে গল্প বলার মানুষ, এবং এটা লিখেছেন হচ্ছে আসিফ নজরুল। আমাদের বর্তমানের যে আইন উপদেষ্টা রয়েছেন বাংলাদেশের, তিনি এই গল্পটি লিখেছেন, গল্প বলার মানুষ। আচ্ছা, উনি মেবি তার ছোটোবেলার কোনো স্মৃতিকে উপজীব্য করে এই গল্পটি লিখে থাকবেন। আচ্ছা, তো এই হচ্ছে তৃতীয় গল্প। এরপরে চতুর্থ যে গল্প সেটি হচ্ছে লেখক ও সমালোচকের মৃত্যু, লিখেছেন বিশ্বজিৎ চৌধুরী। আচ্ছা, তো এই হচ্ছে লেখক এবং সমালোচকের মৃত্যু। আচ্ছা, এর পরের যে গল্প সেটি হচ্ছে গফুর কটেজ, লিখেছেন মশিউল আলম। মশিউল আলম হচ্ছে এমন একজন রাইটার, প্রথম আলোর যে কোনো সংকলনে ওনার লেখা থাকবেই। তো এই হচ্ছে আমাদের পঞ্চম গল্প। আচ্ছা, এরপরে ষষ্ঠ যে গল্প সেটি হচ্ছে কালো পিরানহা। কালো পিরানহা লিখছেন হচ্ছে রায়হান রাইন। এই রায়হান রাইন কি আসলে যিনি বিভিন্ন ইসলামী ইতিহাস বা বিষয় নিয়ে লিখে থাকেন উনি কিনা আমি জানি না, তবে কালো পিরানহা লিখেছেন রায়হান রাইন। আচ্ছা, এরপরে সপ্তম যে উপন্যাস সেটি হচ্ছে মাৎস্য, লিখছেন সাগুপ্তা শারমিন তানিয়া। এই হচ্ছে মাৎস্য, গল্পগুলো ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং সর্বশেষ 8 নাম্বার যে গল্প সেটি হচ্ছে শাকচুন্নি, লিখেছেন উম্মে ফারহানা। মেবি এটি বর্তমান সময়ের কোনো একটা বিষয়কে কেন্দ্র করে লেখা, মানে এই যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, এই সময়ের বা এই সমাজের সমসাময়িক কোনো গল্প হতে পারে এটা। তো এই হচ্ছে সবগুলো গল্প এবং উপন্যাস প্রথম আলোর ঈদ সংখ্যার। তো এরপরে আমরা দেখব যে এই সংকলনে কি কি প্রবন্ধ রয়েছে, ইতিহাস, খেলাধুলা বা অন্যান্য যে বিষয়গুলো নিয়ে প্রথম আলোতে বিভিন্ন ধরনের প্রবন্ধ বা নিবন্ধ প্রকাশিত হয়ে থাকে সেই ধরনের কি কি লেখা এখানে রয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে কবিতা। আচ্ছা, কবিতা দিয়ে শুরু করি। প্রথমেই রয়েছে হচ্ছে একগুচ্ছ কবিতা, এবং প্রথম কবিতা লিখেছেন হচ্ছে ফরহাদ মাজহার, যিনি বর্তমান সোশ্যাল মিডিয়াতে বেশ বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে ভাইরাল, আর উনি বাংলাদেশের একজন স্বনামধন্য দার্শনিক বলা যায়। তো ওনার প্রথম কবিতা সেটা হচ্ছে মানে এই সংকলনের প্রথম কবিতা সেটা হচ্ছে আয়নাঘর। আচ্ছা, এরপর আরও বিভিন্ন ধরনের কবিতা লিখেছেন বাংলাদেশের স্বনামধন্য সব কবিরা, সোহরাব হাসান, মাসুদ খান, আলফ্রেড খোকন, টোকন ঠাকুর, শাহনাজ মুন্নি,
বাংলাদেশের মোটামুটি বিখ্যাত সব কবিরা এই সংকলনে লিখেছেন। তো এরপরে হচ্ছে ইতিহাস বা মুক্তিযুদ্ধ নিয়ে একটা লেখা, সেটা হচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সারসংক্ষেপ। এটা লিখেছেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ এবং অনুবাদ বা মেবি উনি ইংরেজিতে লিখেছিলেন এবং সেইটার হচ্ছে অনুবাদ করেছেন শেখ সাবিহা আলম। তো এই হচ্ছে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার সারসংক্ষেপ, মানে এটা 1971 সালের ওই সময়ের যে একটা সম্মেলন হয়েছিল বা একটা সভা হয়েছিল সেটার একটা সার সংক্ষেপ এখানে দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের সময়কার আর কি। আচ্ছা, এরপরের যে লেখা সেটা হচ্ছে জাতীয়তাবাদ, সিরাজুল ইসলাম চৌধুরীর লেখা। এটাও মেবি ইতিহাস ধর্মী কোনো একটা লেখা হতে পারে। এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক ছবি দেওয়া রয়েছে, সেজন্যই আসলে আমি এটা মনে করছি, জানি না যে আসলে কী কী বিষয় নিয়ে এখানে লেখা হয়েছে। এরপরের যে লেখা বা প্রবন্ধ সেটা হচ্ছে জুলাইয়ের দিনপঞ্জি, লিখেছেন শহীদুল আলম। এবং এই যে গত আগস্ট জুলাইয়ের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব, সেইটা নিয়ে হচ্ছে এই লেখা। তো এই লেখাটা বেশ বড়। আচ্ছা, এই নাহিদের একটা, আমাদের উপদেষ্টা নাহিদ, সাবেক উপদেষ্টা, তার একটা ছবি দেওয়া রয়েছে খালি গায়ের। আচ্ছা, এরপরে এই যে বিভিন্ন গ্রাফিতি যেগুলো হচ্ছে শহরের বিভিন্ন দেয়ালে লেখা হয়েছিল, সেগুলো লাপাত্তা লেডিস না লোকাল লেডিস কি এখানে একটা লেখা রয়েছে, এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য আর কি একে দেখানো হয়েছে। তো এই হচ্ছে জুলাইয়ের দিনপঞ্জি। আচ্ছা, এরপরে হচ্ছে জানা অজানা নভেরা, গ্রেগর দ্য ব্রুস ব্যক্তিত্ব শাখায় এটা রয়েছে। নভেরা আহমেদ হচ্ছেন বাংলাদেশের একজন স্থপতি ছিলেন, তো তার জীবন বা জীবনের কোনো একটা অংশ নিয়ে হচ্ছে এই লেখাটা লেখা হয়েছে। তার বিভিন্ন ধরনের চিত্রকর্মের এখানে বা শিল্পকর্ম, চিত্রকর্ম না এগুলো স্থাপত্যকর্মের এখানে বিভিন্ন ধরনের ছবি দেখানো হয়েছে। আচ্ছা, এরপরের যে লেখা সেটি হচ্ছে সুদানে আটক ও রুদ্ধশ্বাস 27 দিন, একেএম মুসা। রোমাঞ্চ, মানে এটা হচ্ছে হয়তো কোনো একটা রোমাঞ্চকর কাহিনী, সুদান থেকে কিভাবে তিনি মুক্ত হয়ে ফিরে আসলেন সে ধরনের কোনো একটা গল্প বা ঘটনা নিয়ে হচ্ছে এই লেখাটা। তো এই হচ্ছে সুদানে আটক রুদ্ধশ্বাস 27 দিন, একেএম মুসার। আচ্ছা, এরপরের যে লেখা সেটি হচ্ছে সমুদ্রপথে গ্রিস থেকে বাংলায় পৃথিবীর প্রাচীনতম ভ্রমণপঞ্জি, অনুবাদ করেছেন হারুনুর রশিদ। তো এটা প্রাচীনকালে গ্রিস থেকে কিভাবে বাংলায় বা ভারতবর্ষে আসা হয়েছে তার একটা মানচিত্র এখানে আসলে, বা সেই ধরনের কোনো চিত্রকর্ম এখানে দেখানো হয়েছে, মানে চিত্রকর্মে সেই ধরনের দৃশ্যগুলো দেখানো হচ্ছে, সেই সময়ের বাজারের দৃশ্য সেগুলো দেখানো হচ্ছে, তারপরে হচ্ছে লোহিত সাগর পাড়ে প্রাচীন বন্দর, এগুলো দেখা হচ্ছে। তো এই লেখাটা খুবই মানে আমার পছন্দ হবে বা আমার ভালো লাগার একটা লেখা হবে বলে আমার মনে হচ্ছে, কারণ ইতিহাস ধর্মী ধরনের লেখা পড়তে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, এরপরের যে লেখা সেটা হচ্ছে নিখোঁজ মোনালিসার সন্ধানে, মোহাম্মদ লুৎফুল হক, শিল্পকলা বিভাগে এটা লেখা হয়েছে। প্রথম আলোর ঈদ সংখ্যা বা প্রথম আলোর যে সাবজেক্ট নির্বাচন, এগুলো কিন্তু খুবই আসলে অন্যরকম হয়, মানে এক্সক্লুসিভ হয় এবং এগুলো পড়তে খুবই ভালো লাগে, এবং এগুলোর কোয়ালিটি মানে লেখার কোয়ালিটি কিন্তু আসলেই সর্বোচ্চ লেভেলের থাকে। তো আমি বলবো যে প্রথম আলোর ঈদ সংখ্যা কেনাটা আমার কাছে খুবই ভালো একটা ডিল বলে মনে হয়। যারা সাহিত্যপ্রেমী আছেন, ইতিহাস প্রেমী আছেন, তারা এটা সংগ্রহ করতে পারেন। মেবি এটা এখনও বাজারে পাওয়া যায়। তো এই হচ্ছে নিখোঁজ মোনালিসার সন্ধানে, এটাও একটি অনুসন্ধানমূলক লেখা হতে পারে। এরপরে হচ্ছে উদ্ভাবক বা উদ্ভাবন বিভাগের একটা লেখা, সেটি হচ্ছে ইউটিউবে বাংলাদেশি উদ্ভাবক নাবিল আল জাহান। আমরা সবাই জানি যে ইউটিউবের প্রথম যে ভিডিও সেটি কিন্তু একজন বাংলাদেশি বংশোদ্ভূত, নামটা আমি ভুলে গেছি, ওনার নামটা যেন কি, তো উনি সর্বপ্রথম দিয়েছিলেন এবং ওনারাই আসলে ইউটিউবটার যাত্রা শুরু করেছিলেন। তো এই হচ্ছে তাকে নিয়ে একটা লেখা।
আচ্ছা, এরপরের যে লেখাটা সেটা হচ্ছে ক্যারিবিয়ান ক্রুজ ও মায়ান পিরামিড, মইনুস সুলতান। মইনুস সুলতান সাধারণত বিভিন্ন ভ্রমণের বিষয় নিয়ে লিখে থাকেন, ভ্রমণ কাহিনী লিখে থাকেন। তো এটা হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, ক্যারিবিয়ান ক্রুজ এবং মায়ান পিরামিড। আশা করব লেখাটা অনেক ভালো হবে। ওনার লেখা আমি এর আগেও পড়েছি এবং আমার ভালো লেগেছে। এরপরের যে লেখা সেটা হচ্ছে পুরান ঢাকার পীর, ধর্ম নিয়ে লেখা, ধর্মীয় বিষয় নিয়ে একটা লেখা। আচ্ছা, এক গবেষকের নোট খাতা, মীর হুজাইফা আল মামদুহ। আচ্ছা, যাই হোক, তো এটা কাওয়ালি বা এই টাইপের কোনো একটা বিষয়ের ছবি দেখানো হচ্ছে এখানে। তো এই হচ্ছে পুরান ঢাকার পীর। এরপরে হচ্ছে তারকালাফ বা তারকাদের নিয়ে একটা লেখা, চিত্রনাট্যকার মা, পরিচালক ছেলে, গুলতেনিক খান এবং নুহাশ হুমায়ুনের সঙ্গে আলাপ। গুলতেকিন কিন্তু একসময় আহমেদ ছিলেন, এখন খান হয়ে গেছেন। যাই হোক, নুহাশকে নিয়ে, পরিচালক নুহাশ আহমেদ বা নুহাশ হুমায়ুনকে নিয়ে হচ্ছে এই লেখাটা, চিত্রনাট্যকার মা ও পরিচালক ছেলে। আচ্ছা, নেক্সট যে লেখা সেটি হচ্ছে সেটা হচ্ছে আহা সেই সব দিন, খেলাধুলা নিয়ে হচ্ছে লেখা। এবং সর্বশেষ যেটা সেটি হচ্ছে সিদ্দিকা কবিরের স্মৃতিমাখা রেসিপি। ঈদ সংখ্যাগুলোতে রেসিপি থাকবেই, তো এটা হচ্ছে সেরকম একটা রেসিপি। এবং সর্বশেষ হচ্ছে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।